আপনি বলেছিলেন যে হিরো আলম ভাইরাল মেশিন, জি, এবং এই কথাগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছিল আগামী 1 বছর আগে। হ্যাঁ, আপনার কথাটাই আপনি হিরো আলমকে নাম দিয়েছেন ভাইরাল মেশিন, কী কারণে আপনি নাম দিলেন ভাইরাল মেশিন একটু বলবেন? আমি হিরো আলমের সাথে যখন কাজ করতে যাই, এটা একটা অন্য ঘটনা আছে, এটা কোনোদিন হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো কাজ করার পরে মূলত আমার আরেকটি উদ্দেশ্য ছিল, একটি ছেলে যার পড়ালেখার কোনো জ্ঞান নেই, স্বশিক্ষায় শিক্ষিত, যে রেল স্টেশনে বাস স্টেশনে চানাচুর সিগারেট বিক্রি করেছে, সেই ছেলে কিভাবে রাতারাতি এত ভিউ বাড়িয়ে ফেলে, এত ভাইরাল হয়ে যায়, হ্যাঁ, অনেকগুলো ছেলে মেয়েকে সে চাকরির ব্যবস্থা করে। আর আমাদের যারা শিক্ষিত মানুষ আছে, উচ্চবিত্ত আছে, বুদ্ধিজীবী আছে, শুধু আমরা বড় বড় কথাই বলতে পারি আর হতাশায় ভুগতে পারি। সেটা যখন দেখতে গিয়েছি, আমার কাছে তার কর্মকাণ্ড, তার প্রতিভা এবং তার বিভিন্ন ধরনের যে হচ্ছে গিয়ে পরিকল্পনা, তা দেখে আমার কাছে মনে হচ্ছে যে সে আসলে একটা ভাইরাল মেশিন, সে চাইলেই ভাইরাল হইতে পারে। এবং সেই সময় আপনারা দেখেছেন যে সে 1 মাসে হয়তো 3-4 বারও ভাইরাল হয়েছে। এবং অনেকেই বলতেছে যে হিরো আলমের যারা সোয়া পায় তারা অনেকে ভাইরাল হয়ে যায়, এবং তার কাছে আসে যারা ইন্টারভিউ নেয়, যারা তার সাথে ছবি তুলে, তারা অনেকে ভাইরাল হয়ে যায়। এই ব্যাপারটা আসলে মানুষ, আমরাও দেখেছি সেরকম একটা ব্যাপার যে হিরো আলমের সাথে যারা ছবি তুলে তারাও ভাইরাল। বিষয়টা হয় কি, যে ধরেন প্রচারই প্রসার, একটা প্রবাদ বাক্য আছে আপনারা জানেন, যে প্রচারই প্রসার। তো হিরো আলমের সাথে যারা যায় বা হিরো আলমের সাথে যখন কোনো মানুষ মিশে, তখন অনেকেই কিন্তু যারা মিশে তাদের সম্পর্কে জানতে পারার কারণেই তখন কিন্তু যারা গণমাধ্যম কর্মী তারা কিন্তু সবসময় নিরপেক্ষ থাকে। তখন তারা কি করে, সেই জানা লোকগুলোকে তারাও হাইলাইটস করতে চায়। এমন না যে তারা হাইলাইটস করতে চায় না, তারা ওখানে গেলে ওই মানুষগুলো যখন দেখে, গণমাধ্যম কর্মীরা ওই লোকগুলোকে চিনে, অটোমেটিকলি তখন যার প্রতিভা থাকে সে ক্লিক করে যায়, আর যার প্রতিভা না থাকে সে ক্লিক করে না। কিন্তু এটা সত্যি আপনার কথা যে হিরো আলমের সাথে গেলে অবশ্যই গণমানুষের যারা, মানে আপনারা যারা গণমাধ্যম কর্মী, তাদের দৃষ্টিতে পড়ে এবং গণমানুষের দৃষ্টিতে পড়ে। আমি একটা ভিডিওতে দেখেছি, কাজল পপি নামে একজন অভিনেত্রী, সে কিন্তু রাস্তায় পড়ে গিয়েছিল। সে বলেছে যে আমি হিরো আলমকে দেখে আমার নতুন জীবন ঘুরে পেয়েছি। একজন সে যদি ঘুরে দাঁড়াতে পারে, আমি কেন পারবো না? আসলে এরকম নাকি অসংখ্য হাজার হাজার মানুষ হিরো আলমকে দেখে তার জীবনের লাইফটাকে চেঞ্জ করে ফেলেছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই কথাটা আপনাকে অনেকে স্বীকার করুক আর না করুক, আমি মনে করি যে সে একটা অনুপ্রেরণার জায়গার নাম। যে তার ধরেন এত সমালোচনা, তাকে দেখবেন যে তার কোনো ভিডিও বাইর হইলে নিচে কমেন্টস বক্সে গালি গালি গালি, অপমান অপমান অপমান, এত কিছু সহ্য করেও একটি ছেলে আজকের দিন পর্যন্ত নিজেকে ধরে রেখেছে। এবং বাংলা চলচ্চিত্রের 6টি ছবির প্রযোজক সে, যার মধ্যে আমিও একটি ছবি নির্মাণ করেছি তাকে নিয়ে, ছবির নাম আইল্লাচোরা। এটি 4টিখানি ধৈর্যের ব্যাপার না আর শিক্ষার ব্যাপার না, আসলে অনুপ্রেরণা। আমার একটা শেষ প্রশ্ন, আপনি অনেক দিন ধরে সিনেমা করছেন, নায়ক হিসাবে হিরো আলম কেমন? নায়ক হিসেবে হিরো আলম চেষ্টা করে যাচ্ছে নায়ক হওয়ার। আমি মনে করি অত্যন্ত পরিশ্রমিক একটি ছেলে এবং একটা বিনোদন প্রেমী পাগল ছিল আমি বলবো। ও যদি ঠিকমতো চর্চা করে, আমি মনে করি ইনশাল্লাহ একদিন ওর লক্ষ্যেও পৌঁছাবে। আপনার আইল্লাচোরা সিনেমা কবে দর্শক দেখতে পাবে? আশা রাখছি এই বছরের শেষেই আইল্লাচোরা মানুষ দেখতে পারবে, কারণ আমার ছবির শেষ সেন্সরে জমা করবে, আমরা একটা ভালো সময় দেখে ছবিটা রিলিজ দেবো। আপনার দর্শক যারা আপনাকে এখন অলরেডি সোশ্যাল মিডিয়াতে সবসময় দেখে, আপনি কিছু বললে সেটাও ভাইরাল হয়ে যায়, আপনি এখন আলোচনার শীর্ষে একজন মানুষ, তো অনেক গুণান্বিত আপনি, আপনার কথা বলে শেষ করা যাবে না। আপনার দর্শকদের জন্য কি বলবেন? আমি আমার সকল দর্শকদের কাছে করজোরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যারা গণমাধ্যম কর্মী, তাদের কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সর্বশেষে মহান রব্বুল আলামিনের কাছে, এবং সর্বপ্রথমেও তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমি যে বক্তব্যগুলো দেই আপনাদের শক্তিতেই আমি কিন্তু বলিয়ান। আপনারা দিন শেষে যখন মন্তব্য লেখেন, লাখ লাখ ভিউ পার হয়ে যায় আমার কথাগুলো, তখনই আমি শক্তিশালী। তাই রব্বুল আলামিনের পরে, মহান আল্লাহ তাআলার পরে আপনারা যারা আমার ভিউয়ার্স, তারাই আমার শক্তি। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে শক্তিশালী করবেন।